আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বলছি, সেন্ট মার্টিনে আবার আমেরিকান সৈন্য বা গোয়েন্দা কর্মকর্তা নিহত। এটা কখন হলো, কিভাবে হলো? এই ঘটনা ঘটেছে আজ থেকে দুদিন আগে। আপনাদের সকলের মনে আছে যে গত পরশুদিন আমাদের সেনা প্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন। মনে পড়ে? সকালবেলা ভোরবেলা হঠাৎ এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন। কেন গিয়েছেন, কি ব্যাপারে গিয়েছেন কেউ জানে না, কিন্তু এই শীতের সকালে উনি গিয়েছিলেন। আসল ঘটনা হচ্ছে তার আগের দিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে, আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। যদিও এটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আসেনি, তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি। যারা সেন্ট মার্টিনে আছেন, সেন্ট মার্টিনে থাকেন, তারা অনেকেই জানেন আসলে কি ঘটেছিল। এই লাস্টও সেম একইভাবে যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এর আগে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে 17 জন মারা গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেইভাবেই গত পরশুদিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা, এটা সম্ভবত নেভি সিলের কর্মকর্তা, নেভি সিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভি সিল, যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসামা বিন লাদেনকে মেরেছিল, সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন। যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু, আসলে স্বাভাবিক মৃত্যু নয়। বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যুকূপ হয়েছে, এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু। আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক, কিন্তু সবাই বলছে না। যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে, ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে, একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরাও নিয়মিত কাজ করে চলছে। বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন। এবং আপনারা জানেন যে গতকাল আবার ইন্ডিয়া K4 মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমা একটু বাহিরে বঙ্গোপসাগরে, যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায়। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত। একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে, কেউ জানে না কে মারছে, কেউ বলতেও পারে না। এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ, মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো, ও এর গোয়েন্দা মারতো, সেম পজিশন এখন হচ্ছে। এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে গতকালকে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে, বেশ কিছু লোক আহত। তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ, সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন, অনেক কিছুই পেয়েছেন। যেই বোমা তৈরির, এটা কেরানীগঞ্জে বিস্ফোরণের ছাদ টাদ সব উড়ে গেছে। 4টা শিশু আহত হয়েছে। তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি। আর নিহত হলো, এগুলো তো মাদ্রাসা এতিমখানা, এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না, কারণ নিহতটা গোপনই করে ফেলবে। বাকি 4টা আহত হয়েছে। এই যখন অবস্থা, গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে, সেখানে এনসিপি, তারপরে আপনার কি এটা দিনকিলাব না ইনকিলাব মঞ্চ, ওই যে শাহুয়াহাদির গ্রুপ, এরা সারা রাত ছিল, এখনো আছে, আগামীকালও থাকবে। এইরকম একটা পরিস্থিতি যে এখনই ওই ব্যাটারে ধৈর্য আনো, ফাঁসি দাও, কারণ হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এদিকে হাদির কবরের কি অবস্থা সেটাও কেউ জানে না। এইটা হচ্ছে যে ঠিক ওই যে আরব বসন্তের সময় যা হয়েছিল সেইম ওইভাবে। আপনাদের এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে হাদির যেদিন কবর, জানাজা হচ্ছে শনিবারে, সেই দিনই তারা ইসলামিক রেভলিউশন বা ইসলামিক বিপ্লব করার ঘোষণা ছিল, কিন্তু তারা পারেনি সেদিন। সেইটাকে এখন আবার চেষ্টা করতেছে, এবার শাহবাগ ঘেরাও করে রাখবে, প্রয়োজন আগামী 1 মাস ঘেরাও করে রাখবে। রাইখে হলো তারা তাদের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এবং আপনারা সবাই জানেন হাদি 12 তারিখে গুলি খেয়েছে, 13 তারিখ বিশেষ অপারেশন হয়েছে, আসলে সেদিন মারাই গেছে বেটা। তারপরেও লাশটাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে, সিঙ্গাপুর থেকে ঘুরে আনছে। অনেকেই তৎকালীন সময়ে দেখেছিলেন যে হাদির কে সিঙ্গাপুরের যে হাসপাতালে, তারাই বলেছিল যে ভাই, একজন লোক ক্রিটিক্যাল পজিশনে থাকলে এখানে চিকিৎসা করা যায়, কিন্তু মরা লাশের কি চিকিৎসা করবে? এরপরেও সরকার বুঝবাং দিয়া চেষ্টা করছিল, আইনা পরে আচ্ছা লাশ দাফন করলো। সেদিন তারা সেইখানে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্রক্রিয়া চালাইছিল, কিন্তু সম্ভবত কোনো কারণে একটা মিল মহব্বত হয়নি। মানে মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হওয়ার একটা খায়েশ ছিল, যেটা আবার জামাত মানতে পারে নাই, আবার ওদিকে হেফাজত মানতে পারে নাই। এইসব কারণে সেদিন না ঘটলেও এখন সেটা আবার ঘটানোর চেষ্টা করছে। এই যে গতকাল থেকে আজকে এখন পর্যন্ত শাহবাগ ঘেরাও, আস্তে আস্তে মানুষ বাড়ছে, তার মানে সারা বাংলাদেশ থেকে এই যে মৌলবাদী গ্রুপ যেগুলো আছে এগুলোই আসছে, এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার 2-4-5 জন মারা যায় কিনা জানি না। তবে আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে বেশ কিছুদিন আগে 18টা মাদ্রাসার কথা বলেছেন, অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম। তার মধ্যে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব, মানে এটা নাই আর, এটা রাতারাতি গায়েব হয়েছে, কেউ জানে না। এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন, এরকম আরো অনেক মাদ্রাসা, এখনো যা রিপোর্ট আছে তাতে আরো 17টা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে, এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, বোমা তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে 3 দিন আগে বিজেপি কিছু গোলাবারুদ ধরেছে, যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটর আছে, এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আসলে তা নয়, এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে, সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এরকম আরও বেশ কিছু জায়গা আছে, টোটাল সম্ভবত 57টা, এখন আরও বাড়ছে। তবে অবস্থা খুবই খারাপ। এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে, তিনি মারা গিয়েছেন গত পরশুদিন। আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে বিস্ফোরণ, সেখানে মারা গিয়েছে 4 জন। পত্রিকা বলেছে 1 জন, বাকি 3 জন কারা এরা মারা গেছে এটা আমরা কেউই জানবো না, কিন্তু এই 3 জনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোন একটা অংশ, অথবা যারা কিল করিয়েছে এই গোয়েন্দা কর্মকর্তাকে, আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা যারা কিল করিয়েছে, এই 3 জনই হয়তো কিল করিয়ে করাইছিল, তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো। মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল, এদেরকে জাহাজ সহ উড়িয়ে দাও। বেশ কিছু ঘটনা, কোনটা আসলে যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে। এই ডুবতে বসা এবং পৃথিবীর সবচেয়ে বাংলাদেশের শাসনের দিক থেকে সবচেয়ে বাজে অবস্থার শাসনে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন, যে শাসন এখন চতুর্মুখী চাপে, ওই যে টাইটান, যেই ডুবোজাহাজ টাইটানিক দেখতে গিয়ে বাস্ট হয়ে গেছিল না, এই বাস্ট হওয়ার মতন অবস্থা, সেই সরকার মবকে নিজেরা প্রশ্রয় দিতে 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 আজকে সেই মব তাদেরকেই গ্রাস করার পথে কিনা। আজকে মব করে প্রথম আলো, ডেইলি স্টার ভেঙে ফেলা হয়েছে। আজকে মব করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। মবের যেই রাহুগ্রাস, মবের রাহুগ্রাসে নুরাল পাগলার মরদেহ তুলে সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মবের রাহুগ্রাসে ভালুকার, ময়মনসিংহের ভালুকায় সেই সনাতন ধর্মাবলম্বী দীপুচন্দ্র দাসকে শুধু পিটিয়েই না, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেমে গেছে মব, যতই বলছে মব থেমে যাবে, মব থেমে যাবে, সেরকম মব থেমেছে? থামেনি, বরঞ্চ ডিক্লেয়ার দিয়ে বলা যায় যে প্রথম আলো, ডেইলি স্টার ভাঙার পর এবং এর মধ্যে দিয়ে ছায়ানট ভাঙা হয়েছে, তারপর উদীচিতে ঘোষণা করে গিয়ে আক্রমণ করে উদীচি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাট করা হয়েছে। এবার সেই মব যে থামান নয়, ডক্টর ইউনূস আমলে এবং ডক্টর ইউনূস সরকারের ভেতরে যে কেউ না কেউ এই মবকে উস্কানি দিচ্ছে, এটা শুধু আমাদের কথা না, আমাদের অভিযোগ না, এটা দেশের গণ্যমান্য সম্পাদকরা সবাই বলছেন, নুরুল কবির বলছেন, সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন যে, এবং তাদের স্নেহধন্য এই এনসিপি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে সরকারের ভেতর থেকে একটা অংশ এই মবকে উস্কানি দিয়েছে, এই মবের পেছনে ভূমিকা রেখেছে। সেই সময় আবার মবের খবর, ময়মনসিংহে মাজার ভাঙচুরের পর মলমূত্র নিক্ষেপ। আপনারা যারা যারা দেখেননি খবরটা, আমি সেটা একটু বলতে চাই। ময়মনসিংহের গৌরীপুরে একটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাজার ভাঙচুরের পর ভেতরে মলমূত্র নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়
ট্যাঙ্গাপাড়া গ্রামের কয়েকশো বছরের পুরাতন শাহজাহান উদ্দিন রাজিয়াল্লাহ লিয়ার মাজারে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে ভক্তরা মাজারে ভাঙচুরের বিষয়টি দেখতে পান। এখানেই কি শেষ? শুধু এখানেই শেষ নয়, এই সরকারের মবের তাণ্ডব এই দুদিনের মধ্যে আরও যেন নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়া শুরু করেছে। একদম তরতাজা সবশেষ খবর দেখেন, ঠাকুরগাঁয়ে শাহ সত্যপরীর মাজার ও কয়েকটি কবর ভাঙচুর। মানে মাজারের উপর তাদের ক্ষোভ, তাদের এখন কবরের উপরেও ক্ষোভ। কি ঘটনা? ঠাকুরগাঁও সদর উপজেলায় শুক্রবার গভীর রাতে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার ও কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও জেলা প্রশাসন। এইসব ঘটনার সঙ্গে কে জড়িত সহজে এগুলো নিশ্চিত হয় না। যদি আন্তর্জাতিকভাবে চাপ তৈরি হয়, আবার ভারত যদি কোনোটাকে নিয়ে স্টেটমেন্ট দেওয়া শুরু করে, ভারত তো তাদের সনাতন ধর্মাবলম্বী লোকজনের জন্য দেয়, কিন্তু মাজারের পন্থী যদি দিত তাহলে তখন বোধহয় আরো দুই চারটাকে ধরিয়ে দেখাতো যে না আমরা তো ধরছি। নুরাল পাগলার মামলা হয়েছে কয়দিন পরে, তারপর অ্যারেস্ট হয়েছে, এখন পরিণতি কি আমরা তো দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইপটিজিং করে জেলে যাওয়ার পরে একদিন পরে তাকে গিয়ে উগ্রপন্থীরা জামিন করে বাঁচিয়ে নিয়ে আসছে, বা ওই দামি রাইফেল নিয়ে এক একটা হুমকি ধামকি দেওয়ার পর সেই লোকগুলো ছাড়া পেয়ে যাচ্ছে। যাক, সেসব প্রেক্ষাপটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় মাজারটি উপজেলা জগন্নাথপুর ইউনিয়নস্থ বিজেপি ক্যাম্পের সামনে অবস্থিত মাজার। শুক্রবার রাতের আধারে দুর্বৃত্তরা মাজারের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে এ সময় মাজারের পাশে থাকা 3টি কবরও ভাঙচুর করা হয়। তবে মূল মাজার ও দান বাক্স অক্ষত আছে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলেও একা চাঞ্চল্য সৃষ্টি হয়। লুটতাজ চুরি চামারি হইলে মাজারের দান বাক্স তো আর অক্ষত থাকতো না। আর এই যে বিজেপি ক্যাম্পের সামনে এটা করেছে, তারা এতটাই নিঃশব্দে পিনপতন ভাবে করেছে যে কেউ কোনো কিছুই টের পায় নাই। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে সাবেক আইজিপি নুরুল হুদা তিনি বলছেন যে এইসবের ভেতরে অন্য রহস্য আছে। নাহিদ ইসলাম বলছেন অন্য রহস্য আছে। সাংবাদিক নুরুল কবির কি বলছেন এবার? নুরুল কবির নিজেই তো মবের শিকার হয়েছেন। যে পরিষ্কারভাবে আমরা জানি 2টি গণমাধ্যম ও ছায়ানটে ধ্বংস করতে আগেই ঘোষণা দেওয়া হয়েছে। একদম প্রি প্ল্যান ঘোষণা দিয়ে শাহবাগ থেকে এসে এই প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সরকারের সময় কোনো কিছুই থামার নয়, কোনো কিছু রোধ হওয়ার নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশে তার কাউন্টারপার্ট খলিলুর রহমানের একটা ওয়ার্কিং রিলেশন বা কাজ চালানোর সম্পর্ক সম্প্রতি গড়ে উঠেছে। এর শুরু প্রথমে দিল্লি বৈঠকে, তারপর কাতারের দোহা বৈঠকে। দিল্লির বৈঠকটি হয়েছিল নভেম্বরের 19-20 তারিখে নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ তার 7ম NSA পর্যায়ের বৈঠকের ফাঁকে সেই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের দিন ছিল নভেম্বরের 19 এবং 20 তারিখে, কিন্তু খলিলুর রহমান তার একদিন আগেই 18 তারিখেই এসে যান দিল্লিতে এবং বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। এই বৈঠকে যে আলোচনাটা ছিল বাংলাদেশে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তন, তারপর এটি ছিল দুই দেশের নিরাপত্তা প্রধানদের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এর দিন কয়েকের মধ্যে নভেম্বরের শেষ সপ্তাহে কাতারের দোহায় হয়েছিল দ্বিতীয় বৈঠক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী দোহার বৈঠকে খলিলুর রহমান এবং অজিত ডোভাল ছাড়াও আমেরিকার এবং বিশেষ করে CIA এর প্রতিনিধিরাও ছিলেন। এখানে মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর, নির্বাচন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছিল। আঞ্চলিক নিরাপত্তা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে সেখানে এটা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন বিষয়টি আলোচিত হয়েছিল। দোহায় পশ্চিমের বিভিন্ন দেশের শক্তি এবং মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ যাতে দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে না যায় সেজন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। দিল্লি ও দোহা
এই দু জায়গার বৈঠকেই ভারত এবং কিছু পশ্চিমা দেশ সরাসরি মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সম্ভাব্য নেতিবাচক প্রভাব, যেমন সেই প্রভাবগুলো কেমন, যেমন চরমপন্থার উত্থান বা গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি সেটা আসতে পারে, এবং সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক দাতা সংস্থা যারা ঋণ দেয়, ঋণদাতা সংস্থাগুলো এবং ভারত ও আমেরিকা সহ প্রভাবশালী বেশ কিছু দেশ, পৃথিবীর প্রায় সমস্ত দেশ এখন স্পষ্ট করে দিয়েছে আওয়ামী লীগের মতো কোনো বড় দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রেখে দেয়া হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে। দোহা বৈঠকে আমেরিকানদের অবস্থান ছিল নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং সেখানে আওয়ামী লীগকে রাখতেই হবে। ঠিক হয়েছিল দোহা বৈঠকের পরেই শিগগিরই দু দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের এনএসএ পর্যায়ে ফলো আপ অ্যাকশন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে, কিন্তু সে বৈঠক আর হয়নি। বরং খবর পাওয়া যাচ্ছে দিল্লি ও দোহা বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত খলিলুর রহমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে জানালে তিনি আদৌ খুশি তো হননি, বরং স্পষ্টতই রুষ্ট হন এবং এইসব আলোচনাগুলো তোলার জন্য, আলোচনায় নিয়ে আসার জন্য এইসব বিষয়গুলো তিনি খলিলুর রহমানের সাথে তার কিছু কথা কাটাকাটি গোছেরও হয়। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন, সেটা হচ্ছে দোহা বৈঠকের পর থেকে খলিলুর রহমান কিন্তু বেশ কিছু দিন ধরে একটু চুপচাপ রয়েছেন। তিনি বেশি নড়াচড়া করছেন না, যেমন আগে খুব ঘোরাফেরা করতেন সেটা তার দেখা যাচ্ছে না। তাহলে আর ইউনূস এই দিল্লি এবং দোহা বৈঠকের যে আলোচনা হয়েছে সেটাতে তিনি যেমন রুষ্ট, আবার সেই সঙ্গে রুষ্ট হওয়া ছাড়াও তিনি নিরুপায়। জামায়াত ও এনসিপির বিরুদ্ধে গিয়ে নিরুপায় এই জন্যেই, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে গিয়ে ইনক্লুসিভ বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার বিষয়ে সায় দিলে তার বিপদ, আবার সায় না দিলেও আন্তর্জাতিক মহল থেকে বিপদ। অতএব তিনি বোবা হয়ে আছেন এবং বোবার শত্রু নেই, সেই জন্যই তিনি বোবা হয়ে আছেন। কিন্তু খলিলুরের সঙ্গে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠতার কথা ইউনূসের অজানা নয়, তাই সরাসরি তার বিরূপ প্রতিক্রিয়া যেটা, সেটা খলিলুর রহমানকে না জানিয়ে ইউনূস সাহেব খলিলুরকে এড়াতে শুরু করে দিয়েছেন। খলিলুরকে খুব একটা গুরুত্ব তিনি ইদানিংকালে দিচ্ছেন না। কিন্তু তিনি গুরুত্ব না দিলেও ভারত তো চুপ করে বসে থাকতে পারে না, কারণ কথাই হয়েছিল যে দোহা বৈঠকের পর ফলো আপ বৈঠক হবে এবং ফলো আপ নিয়ে অজিত ডোভাল চাপ দিতে শুরু করেছেন খলিলুর রহমানকে। বলছেন কি সিদ্ধান্ত নিচ্ছে আপনার সরকার বলুন, নির্বাচনের দিন তো এগিয়ে আসছে, আর দেরি করলে কবে আওয়ামী লীগ প্রার্থীদের নমিনেশন ফাইল করবে, তারা কবে নমিনেশন ফাইল? ডোভালের চাপে খলিলুর এক সময় বলে ফেললেন যে আগামী কাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তাকে স্পষ্ট জিজ্ঞেস করব যে তিনি ঠিক কি করতে চলেছেন সেটা স্পষ্ট করে বলুন। এবং তারপরে কি হলো, অ্যাপয়েন্টমেন্টের সময় জেনে নিলেন ডোভাল এবং নির্দিষ্ট দিনে তিনি চলে গেলেন খলিলুর রহমান মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় কথা বলতে। কথা চলছে দুজনের, আর তখনই ফোন গেল অজিত ডোভালের, ফোন এলো আমাদের খলিলুর রহমানের মোবাইলে। ফোনটা রিসিভ করে দু চার কথা হতে না হতেই ডোভাল বললেন ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন, এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান উপদেষ্টার কাছে, বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ইউনূস সাহেবের সাহস হয়নি অস্বীকার করতে, তিনি ফোন নিলেন, আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন ইংরেজিতে, তার বাংলা তর্জমা করলে এমনটা দাঁড়ায়।
নমস্কার প্রধান উপদেষ্টা সাহেব। দিল্লি ও দোহার বৈঠকে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমরা এবং আমেরিকার প্রতিনিধি দল সবার সামনে বসে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে মুক্ত, স্বচ্ছ ও সমস্ত দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু আপনার সরকার বিষয়টিকে ঝুলিয়ে রেখেছেন। মনে রাখবেন, আপনার সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনার অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করবে, এটা চলতে পারে না। এবং সারা পৃথিবী আজকে বলে দিচ্ছে এটা চলবে না। আওয়ামী লীগ সরকারের 15 বছরের ফ্যাসিস্ট শাসনে অত্যাচারের রেকর্ড যা ছিল, সে রেকর্ড ভেঙে দিয়েছে আপনার 15 মাসের সরকার। এর পরেও ভারত এবং বিশ্ব আপনাকে সহ্য করেছে, কিন্তু আর নয়। আমাদের কাছে, ভারতের কাছে আমাদের ট্রাম্প সাহেবের, প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট নির্দেশ এসেছে, বাংলাদেশের বিষয়ে আমরা সিদ্ধান্ত যেটা নেব সেই সিদ্ধান্ত তার। কিন্তু সেই জন্যই ভারত কোনো রকম ভাবে কোনো জিনিসটা খারাপ জায়গায় পৌঁছক, আরো খারাপ হোক, চূড়ান্ত খারাপ জায়গায় যাক, এটা আমরা চাইনি। সুতরাং ভারত আপনাকে এতদিন সহ্য করেছে, কিন্তু আর নয়। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না, এটাই ঠিক আছে এখনো পর্যন্ত। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও আপনি সাবধানে থাকবেন। এই কথার কি মানে হতে পারে সেটা আপনি আপনার নিজের মতো করে এর মানেটা তৈরি করে নিন। এই বার্তালাপের খবর নয়াদিল্লির সাউথ ব্লকের সর্বত্র এখন আলোচনার বিষয়। সেখান থেকে তৈরি থাকার আদেশ নতুন করে চলে গেছে কলকাতার বিজয় দুর্গে, যা কিনা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার। সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা কি বলবো, একটা খুব বড় একটা ঘটনা বলুন বা দুর্ঘটনা বলুন, তার মুখোমুখি হওয়ার মতো দিন আসছে। টেলিভিশনের কথা যদি বলেন, টেলিভিশনগুলি সারাক্ষণ ভয়ে কাতর, কে কখন ঢুকে পড়বে, কার চাকরি বন্ধ করতে বলবে। আপনি জানেন যে এরই মধ্যে নাজনীন মুন্নির চাকরি খাওয়ার জন্য কিছু লোকজন ব্যস্ত হয়ে পড়েছে। এরকম যে চাপ টিভিগুলির উপরে, বিশেষ করে টেলিভিশনের যন্ত্রপাতির যে উচ্চ মূল্য, এইসব কারণে অনেক ক্ষেত্রেই টিভির মালিকেরা শঙ্কিত এবং তারা এক ধরনের প্রতিরক্ষা আশা করেন। ফলে তারা দেখাতে চেয়েছেন যে তারা একটি রাজনৈতিক দলের সাথে আছেন বা তাদের সঙ্গে তারা আছেন, কারণ এই রাজনৈতিক দলটি মধ্যপন্থা অবলম্বন করছে। আরো একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে প্রথম আলো ডেইলি স্টারে যে আগুন দেওয়া হয়েছে, সেখানে প্রথম আলো ডেইলি স্টারে কিন্তু মিডিয়ার যন্ত্রপাতিও ছিল, কারণ তারা এখন এক ধরনের তথ্য প্রচার করে থাকে যেটা ভিডিও চিত্রের মাধ্যমে। তারা সাক্ষাৎকার প্রচার করে ভিডিওতে, এবং চোরকির অফিস ছিল, এই সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এইসব থেকে অনেকটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি হয়েছে অনেকের মধ্যে। একজন আমাকে বলেছেন, একজন টিভি মালিক, যে ভাই ওরা যদি ঢিল মারে তাহলে আমি সারাদিন 24 ঘন্টা কি করে পাহারা দিব, এরকম একটা কথা তিনি বলেছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুর্বলতা। কারণ ঢিল মারলে উনি তাদের ছবি প্রচার করে দিবেন এবং তারপর আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষা করবে, বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরক্ষা দিবে এবং যারা অপরাধী তাদেরকে ধরবে। কিন্তু দেখেন, টিভির মালিক বিশ্বাস করতে পারছেন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছবি দেখেও তাদেরকে ধরবে নাকি ধরবে না। তো এই জায়গাটিতে হচ্ছে সমস্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারীদের উপরে যদি আমাদের আস্থা থাকতো, বিশেষ করে পুলিশের উপরে, তাহলে কিন্তু মালিকেরা ঝুঁকি নিত। কিন্তু এখন মালিকেরা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত না। এইসব কারণে আমার কাছে মনে হয়েছে যে আতিশয্য একটু বেশি হয়ে গিয়েছে। আর এর সাথে তো ভাইরাল হওয়ার লোভ আছে। ওই দিন ওনার ছবি যেখানে গিয়েছে সকলে ক্লিক করেছেন, ওরা বিড়ালটা পর্যন্ত পপুলার হয়েছে। বিড়ালের নাম কি এটা জাতি প্রায় মুখস্থ করেছে। এইসব জিনিস হচ্ছে এই গণমাধ্যমের দেখলাম, এটা বন্ধ করা দরকার। কারণ এইভাবে গণমাধ্যম চলবে না, যে এটা বোঝা গিয়েছে। এবং তারেক রহমান নিজেও এই বিষয়ে সতর্ক করেছেন, অতিরিক্ত প্রচার, অতিরিক্ত আবল তাবল কথাবার্তা তিনি বলতে না করেছেন। আর প্রথম অংশটা যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে মানুষের মধ্যে আবেগের আতিশয্য আছে, মানুষের মধ্যে প্রবল আবেগ রয়েছে এবং সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে উনি আসার পরে। এবং একই সাথে কিছু মানুষ স্বার্থানুসন্ধান করতে শুরু করেছে, দলত্যাগ করে তার দলে যোগ দিতে শুরু করেছে, ধানের শীষ নেওয়ার জন্য নিজের দল ছেড়ে দিচ্ছে, এরকম নানান কিছু হচ্ছে।
তো সবকিছু মিলিয়ে তার আগমন আমাদেরকে আশ্বস্ত করেছে এই জন্য যে একজন বড় নেতা বাংলাদেশে ঢুকেছেন, একটা বড় দলের বড় নেতা। ফলে আমরা আশা করছি যে সেই দলটা আরো সুশৃঙ্খল হবে এবং নির্বাচনের ব্যাপারে যে সংশয় ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। কারণ এত বড় দলকে বাদ দিয়ে বা এই বড় দলটির ইচ্ছার পরেও নির্বাচন না করাটা খুব একটা সহজ হবে না। ফলে নির্বাচনের ব্যাপারেও মানুষের আগ্রহ যেমন বেড়েছে, নির্বাচন নিয়ে মানুষের সংশয় অনেক কমেছে। জি, আমরা এর মধ্যে মোটামুটি 3 দিনের কর্মসূচি আমরা দেখেছি অলরেডি, মানে যেটা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আজকেরটাই সেই 3য় দিন। আজকে হয়তো উনি হাদির কবর জিয়ারত করতে যাবেন। এটা তারপরে হয়তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি শুরু হবে এবং তখন উনি দলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন এবং দলের বিভিন্ন রকম অভিযোগ যেগুলো আছে সেগুলি কিভাবে হ্যান্ডেল করেন সেগুলো হয়তো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো এবং এই জন্য আমাদের মনে হয় একটু অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস লক্ষণীয়, উনি আজকে হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং যে পথে যাবেন এই শাহবাগের যে পথটা, সেখানে কিন্তু অলরেডি ইনকিলাব মঞ্চ অবস্থান নিচ্ছিল এবং ওনার যাওয়া উপলক্ষে ওই কিছুটা সময় তারা ওখান থেকে সরে আজিজ মার্কেটের দিকে চলে আসবে এবং উনি চলে যাওয়ার পরে হয়তো আবার তারা আগের জায়গায় আসবে। তো হাদির হত্যাকারীকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে যে তারা অবস্থানটা নিচ্ছে, এটার সমাধানটা আসলে কিভাবে হবে? যদি হাদি দেশ ত্যাগ করে হাদির হত্যাকারী যদি দেশ ত্যাগ করে থাকে অলরেডি এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওদের দাবি কিভাবে পূরণ হবে? অথবা তারা এটা কি কোনো সমাধান কিনা? এই বিবেচনাটা তাদেরকেই করতে হবে, কেননা যদি সত্যি এই হত্যাকারীরা পলাতক হয়ে গিয়ে থাকে তাহলে সরাসরি তাদেরকে এই মুহূর্তে ধরতে না পারলেও হত্যার সঙ্গে যারা সংশ্লিষ্ট এরকম যদি কেউ থাকেন বা কোনো প্ল্যানার থাকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেটা কিন্তু সরকার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে তার বাবা মা সহ যারা তাকে পালাতে সহায়তা করেছেন এদেরকে ধরেছেন বলে সরকার আমাদেরকে জানিয়েছেন। তো সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে একটু ধৈর্য ধরতে হবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রক্রিয়া হিসেবে তারা মিছিল, মানববন্ধন বা বিভিন্ন কর্মসূচি নিতে পারেন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করলে আমার মনে হয় সেটা হিতে বিপরীত হবে। 1 দিন 2 দিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু দীর্ঘমেয়াদে শাহবাগের মোড়ে যদি তারা গণজমায়েত করেন তাহলে তাদেরকে একটু চিন্তা করতে হবে যে এটা কি কোনো নেগেটিভ জায়গায় চলে যায় কিনা সাধারণ মানুষের কাছে। হাদির হত্যাকারীর বিচার সকলেই চায়, সকল ধরনের হত্যাকাণ্ডের বিচারিত হতে হবে বাংলাদেশে। হত্যার বিচার তো বন্ধ রাখা যাবে না। এখানে হাদি না হয় যদি অন্য কেউ হতেন, হত্যার বিচার তো হতে হবে এবং একটা সভ্য দেশে হত্যার বিচার হবে না এটা তো কেউ চিন্তা করতে পারে না। তাই আমি মনে করি যে দাবি সঠিক, তারা দাবি জানিয়েছেন, দাবির জন্য চাপ সৃষ্টি করছেন সেটাও সঠিক, কিন্তু চাপ সৃষ্টির প্রক্রিয়াটা তারা পুনর্বিবেচনা করলে ভালো হতো। কেননা এই মুহূর্তে যেহেতু নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে এবং হাদি নির্বাচনী এলাকা, সেখানেও নতুন নির্বাচনী প্রার্থী ইনকিলাব মঞ্চ দিবে কিনা সেটাও তারা চিন্তা করার সময় এসেছে। হাদির পলিটিক্যাল যে স্ট্যান্ড, সেই পলিটিক্যাল স্ট্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অধিকতর শ্রম দেওয়া উচিত। কেননা ইনকিলাব মঞ্চের যদি ইমেজ বলেন তাহলে সেটা শুধুমাত্র হাদির ইমেজের উপরে দাঁড়িয়ে আছে এবং এখন আরো দাঁড়িয়ে গিয়েছে। ফলে যদি তারা মনে করেন যে হাদিকে রাজনৈতিক ভাবে এক ধরনের স্থায়িত্ব দিতে হবে তাহলে তাদের সর্বশক্তি দিয়ে হাদির আসনটাতে নির্বাচন করার চেষ্টা করা উচিত বলে আমার কাছে বেশি মনে হয়। এবং নির্বাচনী এলাকাতেও প্রতিবাদ এটা হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে গেলে শাহবাগের মোড়েই করতে হবে। এটা আমি মনে করি না যে একটা জায়গায় পরিণত করা হচ্ছে প্রতিবাদের জায়গা। প্রতিবাদ করতে চাইলে আপনি আরো স্ট্র্যাটেজিক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন। আমার মনে হয় তারা সেটা করলে ভালো করবেন। জি, আরেকটা জিনিস, এখন আমরা তো আগামী দিনে নির্বাচন মুখী সব রাজনীতি হচ্ছে কিন্তু, এবং তারেক রহমানও ঠিক নির্বাচন মুখী রাজনীতি করার জন্য এসে গেছেন অলরেডি, আমরা যতটুকু বুঝতে পারি। আর 1.5 মাস মতো আছে নির্বাচনে, এর মধ্যে আমার নতুন নতুন দৃশ্যের অবতারণা হচ্ছে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রতীকের জন্য যে হাহাকার, প্রতীকের জন্য যে আকুতি, ধানের শীষ পাওয়ার জন্য দল ত্যাগ করা, এবং কি গণ অধিকার পরিষদের মতো বড় একটা দল, সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিবেন বলে সিদ্ধান্ত হয়েছে কেবল ধানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য, এবং সেটাকে আবার তার দল কিন্তু জাস্টিফাই করছে। দলের যিনি সভাপতি আছেন নুরুল হক নূর, তিনিও ব্যাখ্যা দিয়েছেন যে এটা কেন জাস্টিফাইড তাদের কাছে। তো এটা কি একটা রাজনৈতিক দলের আপনার দীনতা প্রকাশ করে না? রাজনৈতিক দলের দীনতার চাইতেও সবচেয়ে বড় বিষয় যেটি হয়েছে, রাজনৈতিক দল কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এক ধরনের মরাল গ্রাউন্ড থেকে সরে যাচ্ছেন। নিজের দলের প্রতীক বাদ দিয়ে তারা যখন অন্য একটি দলের প্রতীকে গিয়ে নির্বাচন করে ভাবেন যে বিজয় আরো বেশি সুসংহত হবে, তখন তাহলে তাদের দল আসলে বিলুপ্ত করে দেওয়াটাই ভালো। কেননা তার দলের মার্কার কোনো ভ্যালু নাই, তার দলের নেতারা যদি কোনো ভ্যালু না থাকে, বিএনপির ইমেজকে নিয়ে যদি তাদেরকে বিজয়ী হয়ে আসতে হয় তাহলে এই রাজনীতি করার প্রয়োজন কি? তারা সরাসরি বিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে গেলেই বরং ভালো। অযথা একটা দল, একটা অফিস, খরচ বিরোধ এগুলা করার চাইতে আমার কাছে মনে হয় যে এই খরচটা, এই ব্যয় সংকোচন করে তাদের উচিত
বিএনপির মার্কা নিয়ে বিএনপির ওখানে চলে যাওয়া এবং বিএনপির পতাকা তলেই নির্বাচন না শুধু রাজনীতিটাও কন্টিনিউ করা। কেননা যদি একটা দল তার আলাদা পরিচয় বজায় রাখতে চায় তাহলে তাকে আলাদা পরিচয় আলাদা প্রতীকে নির্বাচন করাটাই ছিল যুক্তিসঙ্গত। সেই যৌক্তিক জায়গা থেকে তারা সরে এসেছেন। একমাত্র কারণ হচ্ছে তারা মনে করছেন যে তাদের প্রতীক দেখে লোকে ভোট দিবে না, ধানের শীষে বেশি ভোট পড়বে, কারণ মানুষ প্রতীক দেখে ভোট দেয়। যদি প্রতীক দেখেই ভোট দেয় তাহলে আপনাদের নিজেদের প্রতীকের মূল্য আপনারা তৈরি করতে পারেন না এবং ভবিষ্যতে যাতে না পারেন অন্তত 5 বছর, সেই ব্যবস্থা নিজেরাই করলেন।